মাদ্রাসা কিংবা এতিমখানা, দরিদ্র অসহায় এতিম শিশুদের ইসলামী শিক্ষা দেবার জন্যে অনেক ধর্মপ্রাণ মুসলমান তাদের অর্জিত স্থাবর কিংবা অস্থাবর সম্পত্তি চিরস্থায়ীভাবে দান করে দিয়ে যান। এতে বিনামূল্যে লেখাপড়ার সুযোগ পায় দরিদ্র অসহায় শিশুরা। শুধু মাদ্রাসা কিংবা এতিমখানা নয়, ধর্মীয় ও সমাজসেবার উদ্দেশ্যেও চিরস্থায়ীভাবে তার সম্পত্তি উৎসর্গ করে দিয়ে যান অনেক ধর্মপ্রাণ মুসলমান। এই দানকে আইনগতভাবে বলা হয় ওয়াকফ। যিনি দান করেন তাকে বলা হয় ওয়াকিফ, আর যিনি এই প্রতিষ্ঠান দেখভাল করেন তিনি হলেন মোতোয়াল্লি। ওয়াকফ দু ধরনের, ওয়াকফ লিল্লাহ আর ওয়াকফ আওলাদ। ওয়াকফ লিল্লাহর সম্পত্তি থেকে যা আয় হয় তা সম্পূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা জনগণের কল্যাণে ব্যয় করা হয়, আর ওয়াকফ আওলাদের একটি অংশ ধর্মীয় কাজে ব্যয় হলেও বাকি অংশ উত্তরাধিকাররা ভোগ করতে পারেন। ওয়াকফ হচ্ছে ব্যক্তির পক্ষ থেকে আর্থিক কোনো কিছু দান করা, অর্থাৎ যেটা জনকল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য যেটাকে উৎসর্গ করা হয়, যেখানে ব্যক্তি দাতার কোনো আর আউটপুটের চিন্তা থাকবে না, সম্পূর্ণরূপে মানব কল্যাণের জন্য আল্লাহর জন্য তিনি দান করবেন, এটাই মূলত ওয়াকফ। সম্পূর্ণ ধর্মীয় কিংবা জনকল্যাণের জন্য আপনি যে সম্পত্তি দান করে গেলেন, কাউকে দেখভালের দায়িত্ব দিলেন, কিন্তু একসময় দেখা গেল সেই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কিংবা আপনার নিজেরই ওয়ারিশ ওয়াদা বরখেলাপ করে সেই সম্পত্তি ভোগ দখল করছে, তখন আপনি তাকে কি বলবেন? রক্ষকই ভক্ষক, নাকি আপনার ধর্মীয় আর জনকল্যাণ চিন্তার সারে সর্বনাশ? এবারের অনুসন্ধানে নেমে আমরা এমন চিত্র দেখেছি দুটি ওয়াকফ লিল্লাহ সম্পত্তির ক্ষেত্রে। কোথাও মোতোয়াল্লি নিজেই হয়েছেন ভক্ষক, কোথাও ধর্মীয় স্থাপনার বদলে হয়ে গেছে বাণিজ্যিক ভবন। আর অদ্ভুতভাবে এই সবগুলো ক্ষেত্রেই ওয়াকফ প্রশাসন যেন সব দেখেও না দেখার ভান করেছে, থেকেছে আশ্চর্য রকম নীরব। এলিফ্যান্ট রোডে যেতে হবে। রাজধানীর এলিফ্যান্ট রোড। এই মসজিদকে সবাই চেনে এরোপ্লেন মসজিদ হিসেবে। হাজী ইসমাইল হোসেন নামের একজন ধর্মপ্রাণ মুসলমান 1979 সালে এক দলিলে এই সম্পত্তি ওয়াকফ লিল্লাহ করে দিয়ে যান। জমির পরিমাণ 9 কাঠা 6%। দলিলে তিনি বলে গেছেন এই সম্পত্তি কখনোই তার কোনো উত্তরাধিকারীরা দাবি করতে পারবে না, তবে মোতোয়াল্লি হিসেবে দায়িত্ব পালন করতে পারবে। অনুসন্ধানের তথ্য বলছে শুরুতেই এই ওয়াকফ সম্পত্তির মোতোয়াল্লি ছিলেন হাজী ইসমাইল নিজেই, তবে তিনি মারা যাবার পর মোতোয়াল্লির দায়িত্ব পালন করেন তার স্ত্রী মেহের বানু। এই দুজনের সময়টা সব ঠিকঠাক চলছিল। গন্ডগোলটা শুরু হয় 1989 সালে। অভিযোগ ওঠে সম্পত্তি ও অর্থ আত্মসাতের লক্ষ্যে কৌশলে মা মেহের বানুর কাছ থেকে মোতোয়াল্লির দায়িত্ব নিয়ে নেন তাদের ছোট ছেলে SM আনিসুর রহমান, যিনি এখন পর্যন্ত মোতোয়াল্লির দায়িত্ব পালন করছেন। লিল্লাহ আমার দাদা করে দিয়ে গেছেন মরহুম মোহাম্মদ ইসমাইলের কাছ থেকে। ইসমাইল যখন মারা যাওয়ার পরে আমার দাদি মেহের বানু উনি পরিচালনা করতেন। উনি পরিচালনা করার অবস্থায় আনিসুর রহমান ও অত্র মোতোয়াল্লি উনি কীভাবে 2 নম্বর করে ছল চাকরি করে এফিডেভিট করে আপনার ওয়াকফ প্রশাসকে এখানে এনরোল করে নিজেই এককভাবে মোতোয়াল্লি হয়ে যায়। তার অভিযোগের সত্যতা আমরা মেলাবো, তবে তার আগে আমাদের যেতে হবে এরোপ্লেন মসজিদে। এরোপ্লেন মসজিদ কমপ্লেক্সে টিম 360 ডিগ্রি। আমরা দেখতে চাই এই ওয়াকফ সম্পত্তির আওতায় কয়টি দোকান আছে, আর সেই দোকানগুলো থেকে কত টাকা আয় হয়। ওয়াকফ স্টেটের অফিস আবার ইসমাইল ম্যানশন ভবনের 3 তলায়। পাওয়া গেল ম্যানেজার মোহাম্মদ মামুন তালুকদারকে। জানা যাক এখানে কয়টি দোকান আছে। এবার আমরা এই ভবনটি ঘুরে দেখতে চাই। ভবনটি ঘুরে দেখার আগে একটি বিষয় পরিষ্কার করা দরকার।
অ্যারোপ্লেন মসজিদ মার্কেট হচ্ছে ওয়াকফ সম্পত্তি, যার হোল্ডিং নম্বর 390, আর পাশের ভবনটি হচ্ছে ইসমাইল ম্যানশন, যেটি যৌথ ব্যক্তি মালিকানাধীন। এটির হোল্ডিং নম্বর 391। কিন্তু খালি চোখে দেখে বোঝার উপায় নেই যে এই দুটি ভবন আসলে আলাদা। আমরা ওয়াকফ সম্পত্তির দোকানগুলোর হিসেব মেলাতে চাই, কিন্তু এসব দোকানে তো হোল্ডিং নম্বর হবার কথা 390, এগুলোতে 391 কেন? মসজিদের হোল্ডিং যেটা এটা হইব 390, আর যেটা মার্কেট হেড হইব 391 হোল্ডিং। তাইলে তো বোঝা যাচ্ছে না কোনটা মসজিদের আর কোনটা হচ্ছে যে মার্কেট। সেটাতে এখানে তো ভুল হয়েছে, কারণ কি ওইটাও 91 লাগাই হেলাইছে, মসজিদের যেটা এটা 91 লাগাই হেলাইছে, এটা 91 হইব না, এটা হলো ভিন্ন হোল্ডিং। এইটাও 90, এইটাও 90 হবে। ওই পাশে ওইগুলি সব মার্কেটে 91। হিসেবটা বেশ জটিল, তাই আমরা কথা বলতে চাই ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ কামাল চৌধুরী বাবলুর সাথে, যিনি এই মার্কেটে আছেন দীর্ঘ 10 বছর ধরে। তিনি হয়তো আমাদের একটা হিসেব দিতে পারবেন। দুইটা হোল্ডিং, একটা হলো 391 হোল্ডিং, এখানে আছে প্রায় 500 দোকান, আর 390 হোল্ডিং এটা ওয়াকফ স্টেট মসজিদের, এটা একই সাথে কানেক্টেড। মার্কেটে প্রবেশপত্র হলো আমাদের মেইন মার্কেট দিয়ে ইসমাইল ম্যানশন দিয়ে ঢুকে ওয়াকফ স্টেটে যায় এবং মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠান একই সাথে করে, একই সিঁড়ি ব্যবহার করে। এবার তার কাছে জানা যাক ওয়াকফ সম্পত্তির দোকান আসলে কয়টি। উনি এই প্রতারণা করছেন, ওয়াকফ স্টেটে উনি দেখাইছেন 34টা দোকান, আসলে মূলত এখানে 65টি দোকান আছে। মামলার স্বার্থে উনি কিছু ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য বা ওনার অন্য কোনো চিন্তার কারণে কিছু দোকান উনি ডিক্লার দিয়েছেন ওয়াকফ স্টেটে, বাকিটা আবার 391 ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আবার 391 মামলার ক্ষেত্রে আবার দেখা যায় না এই দোকানগুলি আমার মার্কেটের না, এগুলি ওয়াকফ স্টেটের। তা আসলে এই লোকটা মতেলি হিসেবে আসলে টোটালি একটা প্রতারণা লোক। সে কোটি কোটি টাকা আমাদের দোকানদার ভাইদের থেকে দোকান নিয়ে গেছে, এবং এই 10তলা 11তলা যে দোকানগুলি আছে আমাদের এখানে প্রায় 230টা দোকান, উনি একটা দোকান আপনার 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা করে আজকে 8-9 বছর হয়েছে কোনো দলিল দেয়নি আমাদের দোকানদার ভাইদেরকে। এইটা ওইভাবে পড়ে আছে। এটার সাথেও তাদের অনেক আমাদের সাথে আইনি লড়াই চলছে এবং তর্ক বিতর্ক অনেক কিছু। এবার আমাদের হাতে একটি তালিকা আসে যেখানে সব দোকানের হিসেব আছে। নিচ তলায় 18টি, দোতলায় 12, 3 তলায় 13, 4 ও 5 তলায় 5টি করে, 6 তলায় 4 এবং 7 তলায় আছে আরও 3টি, অর্থাৎ মোট 59টি দোকান আছে এই ওয়াকফ সম্পত্তির অধীনে। কিন্তু মোতোয়াল্লি আনিসুর রহমান ওয়াকফ প্রশাসককে হিসেব দেখান 34টি দোকানের, বাকি 25টি দোকান রয়ে গেছে হিসেবের বাইরে। আর এই 25টি দোকান ওয়াকফ সম্পত্তির ওপর নির্মাণ করা হলেও আনিস ওয়াকফ প্রশাসককে জানান এগুলোর মালিক ইসমাইল ম্যানশন, অর্থাৎ ব্যক্তি যৌথ মালিকানা সম্পত্তি। ইসমাইল ম্যানশন হচ্ছে যৌথ মালিকানার সম্পত্তি, সেই হিসেবে 25টি দোকানের আয় সেই যৌথ মালিকদের পাবার কথা। মোহাম্মদ রাহি মাসুম হাজী ইসমাইল হোসেনের নাতি, অর্থাৎ ইসমাইল ম্যানশনের অংশীদারদের একজন। মাসুম বলছেন তিনি হিসেব নিকেশ জানতে চাইলে মামলার হুমকি দিয়েছিলেন মোতোয়াল্লি আনিসুর রহমান। কোনো কিছু কথা বলতে গেলে সে মামলা করে দেয়। এ তো দেখছি বেশ ধুরন্ধর। ওয়াকফ প্রশাসককে বলা হয় এই 25টি দোকান ইসমাইল ম্যানশনের, আর ইসমাইল ম্যানশনের উত্তরাধিকারীদের বলা হয় এই 25টি দোকান আসলে ওয়াকফ প্রশাসনের। এভাবে দুপক্ষকেই বোকা বানিয়ে মাঠ থেকে তিনি একাই 25টি দোকান ভোগ দখল করেন। শুধু তাই নয়, ওয়াকফর শর্ত ভেঙে কোটি কোটি টাকা হাতিয়ে নেবার অভিযোগ ওঠে এই আনিসের বিরুদ্ধে। সেসব জানাবো, আনিসেরও বক্তব্য জানবো, তবে একটা বিরতির পর। একজন দাতার দান করা সম্পত্তি কিভাবে জনকল্যাণে ব্যয় করা হবে সেটা তার ওয়াকফনামা দলিলে খুব স্পষ্ট করে লিখে দিয়ে যান। পরে সেটা তদারকি করে ওয়াকফ প্রশাসন। অনুসন্ধানে নেমে আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই দাতার ওয়ারিসদের কেউ না কেউ শর্ত ভঙ্গ করেন। দেখা গেছে উত্তরাধিকারীদের কেউ একজন মোতোয়াল্লি হয়েছেন এবং পরবর্তীতে তিনি সেই সম্পত্তি ভোগ দখল করতে নানান কূটকৌশল করেছেন।
এখন হাজি ইসমাইলের ওয়াকফনামা দলিলটা একটু মনোযোগ দিয়ে দেখলেই মোতোয়াল্লির কৌশল স্পষ্ট হয়ে যাবে। এবার আমাদের হাতে একটি দলিল আসে, যে দলিলে হাজি ইসমাইল সম্পত্তিটি ওয়াকফ করে দিয়ে গেছেন। দলিলের ৩ নম্বর শর্ত বলছে মসজিদ পরিচালিত হবে দোকানের ভাড়া দিয়ে। সেই দোকান কোনোভাবেই কারো কাছে বিক্রি করা যাবে না, এমনকি দোকান হস্তান্তর করা যাবে না। ইকবাল টেইলার্স এই দোকানের মালিকের সাথে কথা বলতে চাই। এখানে ভাড়া তত একটা না, আপনার আমার এটার ভাড়া ১,০০০ টাকা, এই না ১২০০ টাকা, ভুল বলছি, এটা ১২০০ টাকা ভাড়া। তারপর এটা মানে এটা তো জমিদারি ভাড়া। হ্যাঁ, এটা বড় জোর হয়তো বা ১০,০০০ টাকা ভাড়া দেওয়া যাবে, বড় জোর, তাও এত যাবে না, একটু কম যাবে। মানে এই দোকানটা কি মসজিদে? মসজিদের আন্ডারে, মানে আমি যদি খুব হাই দিতে যাই তা হয়তো ৮,০০০ টাকা এরকম হইতে পারে। দোকান কিনে নিছে? আমি এটা আসলে বলি, এইখানে একটা অন্য সিস্টেম আছে, অনেক কিছু অনেক সময় করা যাবে না। সিস্টেমটা কি? কিছুটা আমাদেরকে অগ্রিম দিতে হয় ওইভাবে, কিন্তু আমরা ভাড়াটিয়া হিসেবে আমরা এখানে আসছি। অগ্রিম কত? ১,০০,০০০ টাকা। দোকানের নাম পূর্ণ এমব্রয়ডারি। এই দোকানে বিক্রি হয় বোরকা তৈরির বিভিন্ন উপাদান। এই দোকানটিও মোহাম্মদ ইসমাইল ওয়াকফ স্টেটের। আইন ভেঙে ভাড়াটিয়ারাই আরেকজনকে ভাড়া দিয়ে দিচ্ছে। আপনারা এই দোকানগুলো কার থেকে হচ্ছে যে ভাড়া নিয়েছেন? এগুলি আপনি যারা দোকান কিনা তাদের থেকে নেওয়া হয়েছে। বোঝা গেল তিনি দোকানটি আরেকজনের কাছ থেকে ভাড়া নিয়েছেন। আইন ভঙ্গ করে শুধু হস্তান্তর নয়, দোকান বিক্রির অভিযোগ ওঠে মোতোয়াল্লি আনিসের বিরুদ্ধে। মাদ্রাসার জায়গা তো অনেকগুলো বিক্রি করেছে উনি, অনেকগুলো দোকান উনি বিক্রি করছেন, এখনও উনি বিক্রি করার জন্য পাইকারি করতেছে। উনি বলতেছেন অগ্রিম টাকা, আসলে অগ্রিম টাকা না, ওই এলাকার দলিলগুলো এভাবেই হয়, ওখানে লেনদেন হয়, আপনার দলিলে উল্লেখ থাকে না, শুধু এইটুকু উল্লেখ থাকে হস্তান্তর ফি লেখা থাকে, ১ লাখ বা ৫০,০০০, ২ লাখ ৩ লাখ লেখা থাকে, কিন্তু ওইখানে ওই সরকারকে ফাঁকি দেওয়ার জন্য এভাবে দোকানগুলো বিক্রি করা হয়েছে। হাজি ইসমাইল হোসেনের নাতি মাসুম মোতোয়াল্লি আনিসের বিরুদ্ধে তুললেন আরও বেশ কিছু অভিযোগ। ওয়াকফ স্টেটের সরকারি সম্পত্তি, যে এটা একটা অফিসও বিক্রি করে দিছে। একটা পূর্ণাঙ্গ একটা বড় অফিস ছিল, আমাদের সবাই বুঝতাম, ওখান থেকে সে অর্ধেকের বেশি একটা বড় অঙ্কের টাকায় এই অফিসটা বিক্রি করে দিছে। যে অফিসের জায়গা বিক্রি হয়ে গেছে তার একাংশের মালিক এখন ইকবাল নামের একজন ব্যবসায়ী। তিনি দোকানে নেই, কথা হয় তার কর্মচারীর সাথে। জানা যাক কার কাছ থেকে এই দোকান কিনেছেন। আমাদের দোকান মালিক আছে, আপনার মসজিদের না এটা? মসজিদের আন্ডারে আবার দোকান মালিক আছে। কীরকম মানে? মসজিদের এখান থেকে হয়তো কিনে নিছে এরকম। কত করে ভাড়া? এটা ভাড়া হচ্ছে ১১,০০০। তার মানে তিনি অন্য একজনের কাছ থেকে দোকানটি ভাড়া নিয়েছেন। ভাড়া দিচ্ছেন ১১,০০০ টাকা, অথচ ওয়াকফ কোষাগারে জমা হচ্ছে মাত্র ১,০০০ টাকা। আল মুত্তাকিম বোরকা হাউস এই দোকানের মালিক জহিরুল ইসলামের সাথে কথা বলতে চাই। কেনা কত কিনছেন দোকান? ৫৫ লাখ টাকা। এই মসজিদে হচ্ছে আপনারা যে জমিদারি ভাড়া দিতে, এটা কত টাকা? ১৫০০ টাকা। আপনার কার থেকে দোকান কিনেছেন? কাছ থেকে উনি কার কিনছেন? মোতোয়াল্লি? কিন্তু আইন অনুযায়ী তো এই দোকান কারো বিক্রি করার কথা নয়। আমরা এ বিষয়ে কথা বলতে চাই মোতোয়াল্লি আনিসুর রহমানের সাথে। তাকে খুঁজতে আমরা হাজির হই ওয়াকফ স্টেটের অফিসে, কিন্তু তাকে পাওয়া যায়নি। আমরা এবার হাজির হই সেই উত্তরাধিকারী আনোয়ারের কাছে। জানা যাক দোকান বিক্রির ব্যাপারে তিনি কি জানেন। ওয়াকফের সম্পত্তি আপনার বিক্রি করতে হলে, কোনো কিছু কার্য করতে হলে ওয়াকফ প্রশাসকের পারমিশন লাগবে। ওয়াকফ পারমিশন ছাড়া কিছু করতে হবে না। এরকম দোকান কয়টা বিক্রি হয়েছে? এখন দোকান তো সবই মোটামুটি আপনার 40টা 50টা বিক্রি হয়ে গেছে অলরেডি। ওয়াকফ জানে না এই দোকান বিক্রি? ওয়াকফ তো সে বলে নাই, ওয়াকফের সে ফাঁকি দিয়ে গেছে, ওয়াকফে ফাঁকি দিয়ে গেছে, ওয়াকফ প্রশাসক ফাঁকি দিয়ে গেছে, ওয়াকফ অফিসকে ফাঁকি দিয়ে গেছে। সে স্বীকার করলো কি আমি ভাড়া দিয়েছি, আমি দোকান বিক্রি করি নাই, কিন্তু আসলে কিন্তু দোকানের দলিলের ভিতরে লেখা আছে হস্তান্তর ফি। যদি আপনি দোকানে এটা কারো কাছে ভাড়া বা বিক্রি করতে যান, তাহলে আপনার ১ লক্ষ অথবা ৫০,০০০ টাকা ফি দিতে হবে। ওইখানেই প্রমাণ হয়ে যায় যে উনি দোকান বিক্রি করছে। আরও একটা অভিযোগ দাঁড় করালেন মাসুম রাহি।
মসজিদে যে মেয়েদের যে অজুখানা ছিল, অজুখানাটা সে ভেঙে এটা রাতারাতি দোকান করতে চেয়েছিল, যে এখানে প্রায় দোকান একটা বড় বিগ অ্যামাউন্ট, এটা তখন এটাকে আমরা বাধা দিলাম, আমরা ওয়ারিশরা বাধা দিলাম, কতিপয় মুসল্লি, মসজিদের মুসল্লিরা আমাদের সহিত, আর মার্কেটের কিছু আমাদের ইসমাইল মেনশন সুপার মার্কেটের কিছু দোকান মালিকরাও আমরা এখানে এটা প্রোটেকশন দিয়েছি। দেখে আসা যাক মাসুম রাহি ঠিক বলছেন কিনা। আমরা আবারও অ্যারোপ্লেন মসজিদে। গোপন ক্যামেরায় মার্কেটের একজন কর্মকর্তাকে সাথে নিয়ে আমরা দেখে আসতে চাই কি অবস্থায় আছে অজুখানা। ঘটনা যদি সত্যিকার অর্থেই ঘটে তাহলে বুঝে নিতে হবে জনকল্যাণের অর্থ চলে যাচ্ছে মোতোয়ালির পকেটে। আইন অনুযায়ী এসব তদারকি কিংবা ব্যবস্থাপনার দায়িত্ব ওয়াকফ প্রশাসনের। ধর্ম মন্ত্রণালয়ের অধীনে থাকা এই প্রতিষ্ঠানটি কতটা তদারকি করছে জানা দরকার। রাজধানীর মগবাজার এলাকা, ওয়াকফ প্রশাসকের প্রধান কার্যালয়। হাজী মোহাম্মদ ইসমাইল স্টেটের সম্পত্তি দখল, বিক্রি এবং অবৈধভাবে পরিচালনার অভিযোগে 2005 সালে তদন্ত করেন মোতাহার হোসেন খান। দীর্ঘ 15 বছর ধরে এই অভিযোগের শেষ কোথায়? কিন্তু এ ব্যাপারে কোনোভাবেই মুখ খুলতে রাজি হননি ওয়াকফ প্রশাসক আব্দুল্লাহ সাজ্জাদ। তবে আমরা এখান থেকে বেশ কিছু তদন্তের নথি বের করি। সেই নথিতে দেখা যায় 2005 সালে প্রথম তদন্তে নামেন ওয়াকফ প্রশাসকের পরিদর্শক মোহাম্মদ মোতাহার হোসেন খান। সেই তদন্তে বেরিয়ে আসে মোতোয়ালি আনিস এককভাবে 30টি দোকানের পজিশন দিয়ে কত টাকা পেয়েছেন তার কোনো হিসেব খুঁজে পাওয়া যায়নি। এই তদন্ত প্রতিবেদনে কোনো পরিবর্তন হয়নি ইসমাইল ওয়াকফ সম্পত্তির। এরপর দীর্ঘ 15 বছর পর 2020 সালে আবারও অভিযোগ জমা পড়ে ওয়াকফ প্রশাসকের কার্যালয়ে। এবার তদন্তে নামেন ওয়াকফ পরিদর্শক মোহাম্মদ মামুনুর রশিদ। তার তদন্ত প্রতিবেদনটি চলে আসে আমাদের হাতে। এই তদন্তে বেরিয়ে আসে দোকানের হিসেবের গড়মিলের তথ্য। তদন্তে 59টি দোকান বেরিয়ে এলেও মোতোয়াল্লি হিসেব দিয়েছেন মাত্র 34টি। এছাড়া দোকান ভাড়া, বিক্রি সহ সব অভিযোগের সত্যতা খুঁজে পায় তদন্ত দল। আমরা জানতে চাই মামুনুর রশিদের এই তদন্ত কতটা ঠিক। এ ব্যাপারে আমরা আবারও মোতোয়াল্লি আনিসুর রহমানের সাথে কথা বলার চেষ্টা করি। অফিসে না পেয়ে আমরা মোবাইল টেলিফোনে কথা বলার চেষ্টা করলে অপর প্রান্ত থেকে কথা বলেন তার স্ত্রী কাউসার তামান্না। আমার সাহেব অসুস্থ, গলার ভয়েস কমে গেছে, এখন সে ডাক্তার আন্ডার ট্রিটমেন্টে আছে, এই জন্য সে এখন বাইরে যায় না। আচ্ছা, তাহলে কে কথা বলতে পারে? আমি কথা বলতেছি তোমাকে, আমি তোমাকে বলতেছি না, আপনার ছেলে যদি বলে মোতোয়াল্লি, সহকারী মোতোয়াল্লি নাকি? আমার ছেলে এখন নাই, আমার ছেলে একটু ঢাকার বাইরে গেছে। তো যাই হোক, তো এগুলি তোমাদেরকে দিয়ে ওরা 31 বছর যাবত কত সাংবাদিক আনে, কত সাংবাদিক প্রেস কনফারেন্স, এই জন্য মামলা পর্যন্ত ওদের দুইটায় 131, 133 আছে কিনা বলে ওদের, এটা কি বলে, ডিফেমেশন কেস আছে ওদের বিরুদ্ধে। ওরা এরকম মিথ্যা কথা বলে করে। তদন্ত কমিটির সামনে না আসা কিংবা কথা না বলার অর্থ আমরা কি ধরে নেব? তথ্য গোপন, নাকি লুটপাটের কোনো হিসাব দিতে না পারার জন্য নিজেদেরকে লুকিয়ে রাখা? তবে যে যাই বলুক না কেন, এসব সম্পত্তি টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু শেষ পর্যন্ত ওয়াকফ প্রশাসনের। এর আগে একবার তদন্ত করে তারা চুপচাপ বসেছিলেন 15 বছর। এবারের হিসেবটা কি হবে জানাবো আরও একটা বিরতির পর। এবারের অনুসন্ধানে ওয়াকফর শর্ত ভাঙার হরেক রকম নমুনা আমরা দেখেছি। নিয়ম অনুযায়ী ওয়াকফর সম্পত্তি কোনোভাবেই বিক্রয়যোগ্য নয়, অথচ উত্তরাধিকারীদের কেউ
বাপ দাদারা দান করা সম্পত্তি নানান কৌশলে সরকারি জরিপে নিজেদের নামে করে নিয়েছেন এবং পরে সময় সুযোগ বুঝে সেটা বিক্রিও করেছেন। এ গল্পের বিস্তারিত জানতে হলে যেতে হবে পুরান ঢাকায়। পুরান ঢাকার মৌলভীবাজার এলাকা, বলিয়াদি সিদ্দিকী কমপ্লেক্স। বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের সূত্র বলছে, কাজীমুদ্দিন আহমেদ সিদ্দিকী ৪২ কাঠার এই জমিটি ধর্মীয় এবং সমাজসেবার উদ্দেশ্যে চিরস্থায়ীভাবে দান করে যান। এটিকে ওয়াকফ হিসেবে রেকর্ড করা হয় ১৯৩৭ সালে। কিন্তু সরজমিনে ঘুরে কোনো মসজিদ কিংবা মাদ্রাসার দেখা মেলেনি। এমনকি এর থেকে যা আয় হয়, যা দিয়ে সামাজিক কর্মকাণ্ডে ব্যয় হয়, তেমন কোনো দৃশ্য খুঁজে পায়নি টিম 360 ডিগ্রি। পরবর্তীতে এই ওয়াকফ সম্পত্তির মোতোয়াল্লি হন কাজীমুদ্দিন সিদ্দিকীর উত্তরাধিকার তানভীর আহমেদ সিদ্দিকী। তিনি ধর্মীয় প্রতিষ্ঠান না করে গড়ে তুলেছেন বাণিজ্যিক ভবন। ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে এই ওয়াকফ সম্পত্তি ভূমি অফিস থেকে কৌশলে নিজের নামে রেকর্ড করে নেন তানভীর আহমেদ সিদ্দিকী। এরপর সেই সম্পত্তি লিখে দেন ছেলে চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে, আর ইশরাক আহমেদ বিক্রি করে দেন সেই সম্পত্তি। ওয়াকফ প্রশাসকের চোখ ফাঁকি দিলেও ধরা পড়ে যায় ভবনে থাকা ভাড়াটিয়াদের কাছে। প্রতিবাদী হয়ে ওঠেন তারা। আমি ১৯৯২ সালে এই দোকান পজিশন নেই। দীর্ঘদিন দোকান করে আমরা আসতেছি। এই দোকানে আমাদের মার্কেটের মধ্যে ৮৯টা দোকান। আমরা সকলেই প্রত্যেকেরই কর্মচারী বা লোকজন ২ জন ৪ জন করিয়া প্রত্যেক দোকানদারে আছে। এখানে অনেক লোকের জীবিকা নির্ভর করে। আমরা এখানে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, যিনি বলিয়াদি ওয়াকফ স্টেটের মোতোয়াল্লি, ওনার কাছ থেকে আমরা পজিশন এই দোকানগুলি ক্রয় করি। কেউ আজকে থেকে প্রায় ৩০-২৯ বছর, কেউ ১২-১৪ বছর আগে এই দোকানগুলি আমরা খরিদ করি। অভিযোগ নিয়ে হাজির হতে থাকেন স্থানীয় দোকানদাররা। আমরা রাজুকের কাছে গেছি, আমরা সিটি কর্পোরেশন গেছি, কোথাও আমরা প্রতিকার পাই নাই। আমরা অফিস ছেড়ে গেছি, প্রতিকার দিয়েছে আমাদেরকে বলছে আপনারা সাহায্য পাবেন, আপনারা কি চান? আমরা বলছি আমাদের পেশাবখানা, মসজিদ, নামাজের স্থান, আমরা চাই মার্কেটটা যেন আমরা বসবাস করে খাইতে পারি, দুটো বাল বাচ্চা নিয়ে বাঁচতে পারি। আমাদের বড় কোনো দাবি না। একের পর এক অভিযোগ জানাতে থাকেন, দেখাতে থাকেন সব কাগজপত্র। আমরা ২৫ লক্ষ টাকাতে দোকান কিনছি, কেনার পরে আমার একটা ২ লাখ টাকা, একটা আপনার ৪ লাখ টাকা, এই 2টা ডকুমেন্ট আমাকে লেখা দিছে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী। এটা আমাদের দলিলের ভিতরে লেখা আছে, আপনি দেখেন। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে আমরা ভূমি অফিসে হাজির হই। ভূমি অফিসের কেউ কথা বলতে রাজি হননি, তবে আমরা বেশ কিছু নথি খুঁজে পেয়েছি। এসএ রেকর্ডের তথ্য বলছে এই জমির মালিক ওয়াকফ স্টেটের মোতোয়াল্লি। আর এস রেকর্ডে গিয়ে দেখা যায় সেই জমি রেকর্ড হয়ে যায় চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর নামে। মহানগর রেকর্ডেও থেকে যায় তারই নাম। এসব রেকর্ড দেখিয়ে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী নিজে কিছু জমি বিক্রি করে দেন, আর কিছু দান করেন ছেলে চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর নামে। ইশরাকও বিক্রি করে দেন সেই জমি। এই বিএস রেকর্ড দেখিয়ে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী জমিটি বিক্রিও করে দেন। 2 কাঠা জমি বিক্রি করেন প্রায় 1.5 কোটি টাকায়। এই দলিল বলছে ওয়াকফ করা সেই সম্পত্তি এখন ব্যক্তি মালিকানা হয়ে গেছে। এমনকি বিক্রি করে দেয়া 4টি দলিলও আছে টিম 360 ডিগ্রির হাতে। আমরা জমির একজন ক্রেতার সাথে কথা বলতে চাই, কিন্তু ক্রেতা সিদ্দিক আহমেদকে পাওয়া গেল না। কথা হয় তার কর্মচারীর সাথে। কতদিন আগে কিনেছেন? 2 বছর মতো হবে। এই ওয়াকফ সম্পত্তি রক্ষার দায়িত্ব বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের। দেখা যাক তারা কি দায়িত্ব পালন করছেন। এবারও আমাদের সাথে কেউ আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি।
তবে তারা জানালেন এই সম্পত্তি উদ্ধারে তারা জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করছেন। এ বিষয়ে কথা বলার জন্য আমরা চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর সাথে মোবাইল টেলিফোনে যোগাযোগ করি, কিন্তু তিনি কোনো সাড়া দেননি। আমাদের ক্যামেরা দেখে ওয়াকফ এস্টেটের দালিলিক প্রমাণ নিয়ে হাজির হন ভবনের ভাড়াটিয়ারা। এবার ঘটনাস্থলে হাজির তানভীর আহমেদ সিদ্দিকীর ম্যানেজার। এখানে দোকানদাররা যেসব অভিযোগ করতেছে যে এটা ওয়াকফ এস্টেট ঠিক আছে, কিন্তু এখানে ওই যে বলতেছে যে ওই সুলানার মালিক অবশ্যই তানভীর আহমেদ সিদ্দিকী, কারণ ওই সব দাখিলের মধ্যে লেখা আছে সুলানার মালিক, এবং ওনার উনি রেকর্ডকৃত সব রেকর্ড ওনার নামে, ওই হিসেবে উনি রেকর্ডকৃত সম্পত্তি সুলানার মালিক। ওয়াকফ প্রশাসনের এক তদন্ত প্রতিবেদনে তারাই বলছে সম্পূর্ণ এককভাবে মোতোয়াল্লির পরিচালনার ফলে ওয়াকফ এস্টেটে স্বচ্ছতা থাকছে না। অনুসন্ধানে নেমে আমরা যেমন এই বক্তব্যের সত্যতা পেয়েছি, তেমনি দেখেছি ওয়াকফ এস্টেট রক্ষার ক্ষেত্রে ওয়াকফ প্রশাসনের কার্যকর ব্যবস্থা না নেয়ার উদাহরণও দেখেছি। এক তদন্ত শেষ করে চুপচাপ 15 বছর বসে থাকতে। ধর্মীয় আবেগ কিংবা জনকল্যাণের লক্ষ্যে একজন ব্যক্তির দান করা ওয়াকফ সম্পত্তি কিন্তু দিন শেষে সরকারেরই সম্পদ, আর এগুলো বেহাত হওয়া থেকে রক্ষা করা সরকারের দায়িত্ব। প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানাতে পর্দায় দেখানো মাধ্যমগুলোতে যোগাযোগ করুন। আজ তাহলে এ পর্যন্তই, তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।